প্রথমে একটু এটা বলে নেওয়া যাক, মানে এই প্রবন্ধটা আসলে কি বিষয়ে, কখন, কেন এটা উনি লিখছিলেন। দৈনিক লা মানডে এবং আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে 2000 সালে যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে। হ্যাঁ, সেমিনার বিষয় ডিজিটাল বিপ্লবের পর ভবিষ্যতের সিনেমা। 9-10 মে 2000 সারা পৃথিবী থেকে 40 জন সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক এবং চলচ্চিত্র পরিচালক এই সেমিনারে অংশগ্রহণ করে। 5 জন এশীয়, এদের মধ্যে 2 জন ইরানি চিত্র পরিচালককে এই সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। পূর্ববর্তী প্রজন্মের আব্বাস কিয়ারোস্তমি এবং নতুন প্রজন্মের চিত্র পরিচালক হিসেবে উপস্থিত থাকেন সামিরা মাখমালবাফ। সামিরা মাখমালবাফ তার দ্বিতীয় ছবি ব্ল্যাকবোর্ড নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি অ্যাপল কানে 1999 সালে প্রদর্শিত হয়েছিল। সামিরা পৃথিবীর সবচেয়ে কম বয়সী পরিচালক যিনি কানের চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রতিযোগিতা করে পুরস্কৃত হয়েছিলেন। তার এই বক্তব্যটি প্রদত্ত হয়েছে 9 মে 2000 সালে। আচ্ছা, আমরা একটু এই ভদ্রমহিলা সম্পর্কে একটু জেনে আসি, তাহলে আপনাদের আসলে আরো ভাল লাগবে। আসলে আমরা একটু গুগল করে দেখবো যে উনি আসলে কে। মানে ইরানি চলচ্চিত্র পরিচালক, তিনি প্রভাবশালী ইরানি চলচ্চিত্র পরিচালক লেখক মহসেন মাখমলবফের মেয়ে। তার ছোট বোন হানা মাখমলবফ চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন, মানে পুরো পরিবারই ফিল্ম মেকার। চলচ্চিত্র সমূহ হচ্ছে দ্য অ্যাপল, দ্য ব্ল্যাকবোর্ড, এই যে কিছুক্ষণ আগে জানলাম, গড, কনস্ট্রাকশন অ্যান্ড ডিস্ট্রাকশন, 11 সেপ্টেম্বর হামলার উপর ভিত্তি করে নির্মিত, পাঞ্জে আসর, at 5 in the afternoon, দ্য লেগস হর্স। হ্যাঁ, তা আমরা ইংলিশে দেখি, ইংলিশে মনে হয় একটু লেখা বেশি, বাবা ভদ্রমহিলার ছবি, হ্যাঁ ইংলিশে বেশি লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন তো না? এই যে এই ছবিগুলি ওনার হলো 1টা 2টা 3টা 4টা 5টা ছবি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, উনি কানসে পুরস্কার পেয়েছেন। এই যে এখানে দেখা যাচ্ছে প্রাইজ অফ দ্য ইকুমেনিয়াল জুরি, কানস ফিল্ম ফেস্টিভ্যাল, এট 5 in the afternoon, এই সিনেমার জন্য অন জুরি প্রাইজ। হ্যাঁ, এই যে এইখানে ব্ল্যাকবোর্ডের জন্য জুরি প্রাইজ। প্রথম শুরুটা একটু বলি। সিনেমাকে সবসময় রাজনীতির কৃপায় চলতে হয়েছে, বিশেষ করে পূর্বে। পশ্চিমে দ্বারস্থ হতে হয়েছে পুঁজি, আর পৃথিবীর বাদ বাকি এলাকায় মনোযোগ দিয়েছে সৃষ্টিশীলতার দিকে। প্রথম লাইনটাই খুবই মানে শক্তিশালী লাইন। মানে সিনেমা মানে পৃথিবীর পূর্ব, মানে এই ধরেন জাপান থেকে শুরু করে এই পূর্ব অঞ্চল যেটা, আর ধরেন পশ্চিম কোনটা, ধরেন ইউরোপ আমেরিকাকে আমরা পশ্চিম বলি। তো উনি বলতেছে যে পূর্ব অঞ্চলে এই সিনেমা বানানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক মতবাদ। আমাদের দেশেও তাই, রাজনৈতিক মতবাদের জন্য মানে সিনেমা বানানো খুব সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে মানে রাজনীতিবিদরা আমাদের দেশে যেমন আপনার সেন্সর প্রথাই আছে, পৃথিবীর বহু দেশেই, ইউরোপের বেশিরভাগ দেশে এখন সেন্সর বলে কিছু নাই। সেন্সর বলে কিছু নাই, ইউরোপ আমেরিকাতে সেন্সর বলে কিছু নেই। আসলে আমাদের এইসব দেশে এইসব সেন্সর বোর্ড টোড আছে। তো সেক্ষেত্রে এইখানে এই সেন্সর বোর্ড বা এই নিয়ন্ত্রণ আসলে রাজনৈতিক কারণে। এবং আরেকটা হলো পশ্চিমী নিয়ন্ত্রণ কিভাবে হয়, কারণ আমেরিকাতে নিয়ন্ত্রণ কেমনে হয়, সেটা হলো পুঁজি। মানে ওখানে যে সিনেমাগুলি হয় ওগুলো হচ্ছে বিপুল পরিমাণ টাকা লাগে, মানে স্টুডিও ফিল্ম, এবং স্টুডিও ফিল্মের জন্য বিপুল পুঁজি লাগে বলে পুঁজি যারা খাটায় তারাই নির্ধারণ করে দেয় যে কোন সিনেমাটা হবে কোনটা হবে না। ওখানে সেন্সর বোর্ড বা রাজনৈতিক হস্তক্ষেপ নাই, আমেরিকার তো নাই। আমেরিকা হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে এই মানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে খুবই সফল রাষ্ট্র বলা যায়। কারণ হচ্ছে মানে আপনি মতামত প্রকাশ করতে পারবেন, আপনার মতামত কেউ আটকাবে না বা কেউ জেলে দিবে না আপনার এই জন্য।
হুম। কিন্তু উনি যেই দেশের পক্ষ থেকে এই প্রবন্ধ নিয়ে গেছেন, ইরান, ইরানে কিন্তু রাজনৈতিক মতবাদ প্রকাশ করার কোনো স্কোপ নাই, কারণ গণতন্ত্র নাই, এবং ওটা হলো এক এক দল ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা। আপনি ইচ্ছা করলেও ভিন্ন আরেকটা রাজনৈতিক পার্টি আপনি বানাতে পারবেন না। ওখানে একটা দল, এবং ওই দল থেকে নেতা নির্বাচিত হয়, এবং ওই দলের বিরুদ্ধে বা ওদের বিরুদ্ধে কেউ কথা বললে জেলে যাইতে হয়। তো অমন একটা দেশ থেকে একজন ভদ্রমহিলা কানস চলচ্চিত্র উৎসবে, ফ্রান্স, মানে ফ্রান্স হচ্ছে আরেকটা দেশ যেখানে আপনি মানে আপনার মানে বাক স্বাধীনতা আছে, তাই না? তাহলে এবং পৃথিবীর বাদ বাকি জায়গায় মনোযোগ দিয়েছে সৃষ্টিশীলতার দিকে। ধরেন ইরানের কথাই যদি বলি, ইরানে খুব সৃষ্টিশীল সিনেমা তৈরি হয়, কিন্তু মাঝে মাঝে তো আমরা শুনি যে ফিল্ম মেকারদের জেলেও ঢুকতে হয়, জরিমানা হয়, বা দেশ থেকে বহিষ্কার হয়ে যায়, এরকম তো হয়। এই বিংশ শতকে সর্বত্র শক্তির খামখেয়ালি প্রদর্শনীতে একজন শিল্পীর স্বাতন্ত্র্য আর সৃজনশীলতা ভুগেছে বেশি পরিমাণে। একবিংশ শতকে প্রবেশের আগে পরিস্থিতি আমূল বদলে গেছে প্রযুক্তির আশ্চর্যজনক আবিষ্কারে। সময় আসছে যেখানে শিল্পীরা পেয়ে যাবে সব বাধাকে অতিক্রম করার রসদ। এইটা হলো এই প্রবন্ধের মূল কথাটা, যে মানে এই যে বাধাগুলি আছে, একটা হচ্ছে যে রাজনৈতিক বাধা, আরেকটা হচ্ছে পুঁজির বাধা। মানে একজন ফিল্ম মেকার সমস্ত কিছু বাধা অতিক্রম করে সিনেমা বানাবে, সেই জায়গায় সমস্যাগুলি উনি শুরু করলো। আচ্ছা, নিকট ভবিষ্যতে ক্যামেরা কাজ করবে কলমের মতো আয়েসি ভাবে। আমি ভদ্রলোকের নামটা ভুলে গেছি, আহ, আমার কোনো ডায়েরিতে হয়তো লেখা আছে যে ঘটনাটা, সম্ভবত ত্রুফো মনে হয় বলেছিলেন যে একটা সময়ে ক্যামেরা হয়ে যাবে কলমের মতো। হুম, কলমের মতো। এবং ওই কথাটা উনি এখানে উল্লেখ করছে যে এটি চলে আসবে শিল্পীর সম্পূর্ণ অধিকারে, তার হাতের তালুর মধ্যে। যদি এটা বলা হয় যে চাকা মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি ক্যামেরা ফিল্ম মেকারদের সৃজনশীলতার উৎকর্ষতা দিয়েছে। তাই না? আপনি ফিল্ম মেকার হইতে হলে তো আপনার ক্যামেরা অবশ্যই লাগবে। হ্যাঁ, কারণ মানুষের যদি আবিষ্কারের ইতিহাসগুলি আমরা দেখি, মানুষের প্রথম সেরা আবিষ্কার হলো আগুনের আবিষ্কার। আগুন আবিষ্কার হলো মানুষের সবচেয়ে বড় আবিষ্কার এক সময়ে। কারণ আগুন আবিষ্কার হওয়ার ফলে মানুষ রান্না করে খাওয়া শিখলো, এবং রান্না করে খাওয়া শেখার ফলাফল কি বলা হয় যে, মানে বিবর্তনবাদ ধরে যদি আপনি আলোচনা করেন, বলা হয় যে মানুষের ব্রেইন এত ভালো হওয়ার কারণ কি অন্য প্রাণীর চেয়ে। অন্য পৃথিবীর অন্য কোনো প্রাণী রান্না করা খাবার খায় না, শুধু মানুষ খায়। কোনো প্রাণী রান্না করতে শিখে নাই, শুধু মানুষ পারে। রান্না করা খাবার খাওয়ার ফলে যেটা হয়েছে যে আমাদের চোয়াল ছোট হয়েছে। চোয়ালটা ছোট হয়েছে কারণ আমাদের অত, আপনি যদি কাঁচা মাংস খেতে হলে যেই শক্তি লাগে চোয়ালে, সিদ্ধ মাংস খাইলে সেই শক্তি লাগে না। আমাদের প্রায় শক্তি লাগেই না, আরাম করে খাওয়া যায়। যেন এই কোরবানির মাংস যে আমরা খাওয়া দাওয়া করলাম, নরম মাংস, কিন্তু যদি কাটা থাকতো এটা, তাহলে আপনার দাঁত হইতে হইতো সেই রকম, এবং চোয়াল থাকতে হইতো বড়, যেটা ধরেন আপনার মাংসাশী প্রাণীগুলি যেমন আছে, ওদের চোয়াল বড়, দাঁতও বড়, শক্তিশালী। তো এটা তো একদিন হয় না, লাখ লাখ বছরের মানে বিবর্তনের ফল। তো রান্না করা খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ছোট হয়ে গেল, পরে আপনার যে মস্তিষ্কের আকারটা বড় হইলো, এবং এই মস্তিষ্কের আকার বড় হওয়াতেই মানুষের মস্তিষ্কের মধ্যে আপনার কথা বলার জায়গাটা তৈরি হলো। মানে মানুষ যে কথা বলতে শিখলো, আগুন আবিষ্কার এবং রান্নার ফলাফল। এখনকার সময়ের মানে আপনার এই জিন তত্ত্ব আবিষ্কার করার ফলে এগুলো মানুষ আবিষ্কার করছে। আচ্ছা, পরের গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো চাকা আবিষ্কার। মানে মানুষ তো এক সময় পশুর উপরে চড়ে যাইতো, তারপরে ওটার সাথে চাকা লাগাইলো, তার ফলে গতি বাড়লো মানুষের, চাকা আবিষ্কারের ফলে, তাই না? এবং এই যে এই দুইটা আবিষ্কার দিয়ে কিন্তু মানুষ দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন কোনো পরিবর্তন নাই মানুষের। এবং শেষ শেষ পরিবর্তনটা ঘটলো কোথায়? চাকা আবিষ্কার হয়েছে, তো চাকার সঙ্গে যখন মোটর লাগলো, চাকার গাড়িটাই আগে ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, বা গাধার গাড়ি,
কিন্তু ওইটা হয়ে গেল গাধাটা বাদ দিয়ে, গরুটা বাদ দিয়ে, ঘোড়াটা বাদ দিয়ে ওখানে লেগে গেল মোটর। হ্যাঁ, প্রথমে মোটর লাগলো কিসের? বাষ্প ইঞ্জিন। তারপরে আসলো তেলের ইঞ্জিন। এখনো সারা দুনিয়া তেলের ইঞ্জিনের উপরে চলছে, তাই না? এবং এই তেলের ইঞ্জিন দুনিয়াকে মানে এই মোটর আবিষ্কার, বাষ্পীয় মোটর বা তেলের দুনিয়ার সামনের দিকে নিয়ে গেছে, কত মানে মারাত্মক বদলাই দিছে না? কিন্তু সবচেয়ে বেশি বদলাইলো দুনিয়াকে কে? বিদ্যুৎ আবিষ্কার, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি আসার ফলে কিন্তু আমরা এই যে এখন সিনেমার কথা যে বলছি, সিনেমার আবিষ্কারটা মানে সম্ভব হইলো ইলেকট্রিসিটির ফলে। কারণ হলো আমরা যে ক্যামেরা ক্যামেরা প্রথমে হাতেই চালাইতো, তারপরে প্রজেক্টর সিস্টেম সেটাও হাতেই চালাইতো। কিন্তু হাতে চালিয়ে, ক্যামেরা চালিয়ে বা হাতে প্রজেক্টর চালিয়ে সিনেমা দেখা খুব অসম্ভব কাজ। ফলত দুইটা চালাতেই বিদ্যুৎ লাগে। ক্যামেরাও তাই, ক্যামেরা চালাতেও বিদ্যুৎ লাগে, আপনার ইয়া চালাতেও বিদ্যুৎ লাগে। তার মানে বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে সিনেমার একটা ভালো সম্পর্ক আছে। এবং সিনেমা, টিভি এগুলো সব বিদ্যুতের সাথে সম্পর্কিত। কিন্তু এইটা বদলাই গেল কখন? যখন এসে আবিষ্কার হলো কম্পিউটার, আবিষ্কার হয়ে গেল, সিনেমার জগৎটা চেঞ্জ হয়ে গেল। আপনার দেখেন সিনেমা ডিজিটালাইজ যেটা, আমরা সেই জায়গাটায় ঢুকতে শুরু করলাম। কম্পিউটার আবিষ্কার হওয়ার ফলে ডিজিটাল বিপ্লব শুরু হলো। এবং তখন আমরা কম্পিউটার মানে ফিল্মে ফিল্মে যেটা ছিল সেটাকে ডিজিটাইজ করে আমরা ডিজিটাল বানানো শুরু করলাম। ক্যামেরাগুলি প্রথম দিকে ডিজিটাল ছিল না, প্রথম দিকে হয়তো আপনার ফিল্মে শুটিং হইতো, তারপরে সেটারে মানে ডিআই বলে এটাকে। মানে ডিআইটা হলো আপনি একটা ফিল্মে শুটিং করবেন, মানে যেটাকে একদম ফিল্ম বলে, 35 মিলিমিটার ফিল্ম যেটা, ওটাতে শুটিং করবেন। তারপরে সেটাকে আপনি আহ, একটা মেশিনে নিয়ে ওইটাকে ডিজিটালাইজ করবেন। তারপরে সেটাকে আপনি এডিট করবেন, করে আবার সেটাকে যখন প্রদর্শন করতে যাবেন, কারণ তখন পর্যন্ত প্রদর্শনী ব্যবস্থা ওই 35 mm ফিল্মেই ছিল, প্রজেক্টরের কথা বলছি। তখন সেটাকে আবার বদলে গিয়ে আপনি ফিল্মে প্রিন্ট দিবেন। এটা ছিল দীর্ঘদিন ধরে সিনেমা তৈরি করার একটা পদ্ধতি। এটা ছিল মানে যখন ডিজিটালাইজেশন শুরু হচ্ছিল। তারপরে যেটা হলো, ক্যামেরাই বের হলো পুরা ডিজিটাল। মানে তখন আর ফিল্মে রেকর্ড করার কোনো সাবজেক্টই নাই, পুরোপুরি আপনার মেমোরি কার্ড হয়ে গেল। এবং আমরা এখন যে ক্যামেরাগুলি দেখছি, ফলত পুরোপুরি ডিজিটাল সিনেমা শুরু হলো। আমরা ডিজিটাল সিনেমা পাইলাম কত সালে? 2010-এর পরে মনে হয়, তাই না? 14-15 সালের দিকে আমরা 10 বছর আগে পাইলাম। এবং এখন যেটা ঘটছে, এখন আমরা পাচ্ছি হলো মানে সোশ্যাল মিডিয়া এবং এআই। এখন থেকে সামনে সিনেমা দেখবেন যে সব এআই দিয়ে সিনেমা হবে। উনি অবশ্যই এই প্রবন্ধে এআই এর কথা লিখতে পারেন, শুধু ডিজিটালের কথা লিখছে। আমরা আরেকটু পড়ি। সমানভাবে সরকারি নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপের সঙ্গে আপোষের প্রশ্নটি ঠেলে দিয়ে আমাদের ছবিকে ইন্টারনেটে প্রদর্শন এবং বিশ্বের মিলিয়ন দর্শকের সামনে তাদের নিজেদের মতো করে দেখার সুযোগ করে দিতে আমরা সফল হব। কিন্তু এটি সেন্সরশিপকে বিদায় জানাবে না, কারণ ধর্মীয় নিগৃহতা, ধর্ম ধর্মোন্মত্ততা এবং সন্ত্রাসবাদের ভীতির জন্য সেলফ সেন্সরশিপের সৃজনশীল কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিকভাবেই আপনি সিনেমা বানাইতে হলে আপনি ইচ্ছা করলেই যে কোনো কারো বিরুদ্ধে সিনেমা বানাতে পারবেন না। বাংলাদেশে আপনি ধর্মীয় কোনো বিষয় নিয়ে কথা বললে সেই সিনেমা সেন্সর পাবেন না, আপনি প্রদর্শনী তো পরে সেন্সর পাবেন না। আবার যদি আপনার মনে হয় যে অনলাইনে আপনি ওই ধরনের সিনেমা করবেন, আপনার মানুষজনই আপনাদের খুঁজবে মারার জন্য। হ্যাঁ, তার মানে আপনি যা খুশি ইচ্ছা করলে এই সিনেমা বানাতে পারবেন না বাংলাদেশের মধ্যে। সে ইরানও পারবে না। ইরানও সামিরা আকমাল বাপ যদিও বলতেছে, উনি নিজেও পারবে না ইরানে। হ্যাঁ, তার মানে এই যে নিয়ন্ত্রণ আছে এবং সেটা যদি সেন্সরশিপ নাও থাকে, অনলাইনে উনি বলতেছে যে অনলাইনে কোনো সেন্সরশিপ নাই। অনলাইনে ইচ্ছা করলে আমরা যে কোনো সিনেমায় অনলাইনে ছেড়ে দিতে পারি, মানে ডিজিটাল মিডিয়ার সুবিধা ইন্টারনেটে প্রদর্শন করতে পারি। কিন্তু ঝামেলা হচ্ছে যে আপনার সন্ত্রাসের শিকার হয়ে যাবেন, আপনি যে কোনো ধরনের সিনেমা বানাতে পারবেন না আপনি। এটাই হলো ঝামেলা। আমি বিশ্বাস করতে চাই যে স্বতন্ত্র প্রকৃতি সিনেমাটিক প্রোডাকশনে বিবর্ধন এবং সেই সাথে দর্শক সংকুলতার কারণে
20 শতকের সিনেমা 21 শতকের সাহিত্য হবে। এই কথাটা উনি আসলে কি বলতেছে? সিনেমা সাহিত্য হবে মানে ওই যে প্রথম কথাটা বলছিল যে ক্যামেরাটা কলমের মতো হয়ে যাবে, ওই কথাটাই উনি এখানে বলতেছে যে ক্যামেরা যখন কলমের মতো সহজ হবে, তার মানে হলো কলম দিয়ে যেমন সাহিত্যকর্ম করা যায়, শুধু মাথা, কলম আর কাগজ থাকলেই আপনি সাহিত্যিক হতে পারবেন, আর কিছু লাগবে না। আপনি আপনার ঘরে বসে কলম আর কাগজ দিয়ে আপনার মাথাটা কাটে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক হয়ে যেতে পারবেন, সম্ভব এটা। কিন্তু আপনি যদি সিনেমা বানাতে চান তাহলে আপনার পক্ষে শুধু ঘরে বসে সম্ভব না, আপনাকে বের হইতে হবে এবং আপনি একলা সিনেমা বানাতে পারবেন না। এবং ওই যে আমরা ইংরেজি যে পাঠ্যক্রমে যে বইটা পড়ছি, সেই বইটাও তো উল্লেখ আছে সিনেমার একটা বড় সমস্যা হলো যে কোলাবোরেশন করতে হয়, মানে আপনার 10 জনের সাথে মিলে সিনেমাটা বানাইতে হয় এবং এই 10 জন মানুষ আপনাকে সবসময় ঠেলতে থাকবে তার আহ, মতবাদটা, তার মানে চিন্তা ভাবনাগুলো আপনার উপর চাপিয়ে দেওয়ার জন্য। এবং পরিচালক হিসেবে সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা হলো, আমি নিজেও এইটা আমি আমি স্বীকার করি, যেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে যে গান, যার গান নিবেন সে বেশি করে গান দিয়ে দিবে, যে যার নাচ নিবেন সে বেশি করে গান নাচ দিয়ে দিবে, যার থেকে অভিনয় নিবেন সে বেশি করে অভিনয় দিয়ে দিবে, হ্যাঁ, যার থেকে মেকআপ নিবেন সে বেশি করে মেকআপ দিয়ে দিবে। এবং এই যে বেশি করে সবাই যদি দিয়ে দেয়, এখন তরকারি রান্তেছেন আপনি, সবাই যদি একটু হলুদ বেশি দেয়, একটু মরিচ বেশি দেয়, একটু যদি এই আদা বেশি দেয়, সবাই মিলে যদি একটু একটু বেশি বেশি দেয়, ওটা খাওয়া যাবে? আসলে যাবে না তো। ফলত সেটা রাঁধুনির নিজের রান্না হবে না, ওটা সবাই মিলে রান্নার অবস্থা হবে। সিনেমা এইভাবে নষ্ট হয়। এবং সিনেমার এই কোলাবোরেশনটা নিয়ন্ত্রণ করাই খুব কঠিন কাজ। তো সেইটা সহজ হবে, উনি বলতেছে যদি সেটা ডিজিটাল হয় এবং কম খরচের জিনিস হয়, তখন ওটা নিয়ন্ত্রণ করা যাবে, নিজের হাতে চলে আসবে। কারণ এখন একটা আপনার হাতে যদি একটা ভালো স্মার্টফোন থাকে তাহলে, এবং একটা যদি আপনি যদি ওই স্মার্টফোনে ভালো ছবি তুলতে শিখেন এবং স্মার্টফোনে এডিট করতে পারবেন, তো ওখান থেকে আপনি ইউটিউবে সেটা পাবলিশ করতে পারবেন, খুবই সম্ভব। মানে আপনার হাতের মুঠার মধ্যেই সব পুরো যন্ত্রটা আছে, সম্ভব এখন, তাই না? আমরা সামনে যাই। আমার মনে হয় কারিগরি অনুষঙ্গের উপর সিনেমার দখলদারিত্বে আমরা খুব শীঘ্রই সত্যিকারের অতর ফিল্ম মেকিং এর শুরু দেখতে পাবো। আমরা এখন পর্যন্ত ফিল্ম মেকারদের মধ্যে চিত্রশিল্পী, দার্শনিক, সমাজবিজ্ঞানী অথবা কবিদের উপস্থিতি কম দেখতে পাই। সিনেমা এখন পর্যন্ত কারিগরি শৃঙ্খলাবৃত। বেশিরভাগ ফিল্ম স্কুলগুলোতে সৃজনশীলতার বিভিন্ন দিক শেখানোর বদলে কারিগরি সক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। কথাটা সত্য, আমি নিজেই ফিল্ম স্কুলে পড়া লোক। তো আমাদের ফিল্ম স্কুল যেটা বিসিটিআই, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ওইখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ানো হয় যে সাবজেক্টগুলো, একটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি আপনার পুরোপুরি টেকনিক্যাল বিষয়। সিনেমাটোগ্রাফি পড়তে হলে আপনার খুব টেকনিক্যাল বিষয়গুলি জানতে হবে, কেমনে ক্যামেরা চলে, কেমনে লেন্স কাজ করে, আলো কিভাবে মানে আলো কিভাবে দিতে হয়, কিভাবে কম্পোজিশন করতে হয়, এগুলো সব সিনেমাটোগ্রাফির বিষয়। আবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এডিটিং। এখন ধরেন আপনি প্রিমিয়ার প্রোতে এডিটিং হয়, কিন্তু এডিটিং করতে গেলে আপনাকে তো জানতেই হবে টেকনিক্যাল বিষয়গুলি কেমনে কেমনে কিভাবে কিভাবে হয়, কিভাবে আপনি ইনপুট দিবেন, মানে ইম্পোর্ট করবেন, কিভাবে এক্সপোর্ট করবেন, কিভাবে কাটবেন, কোনটার পর কোনটা কিভাবে সাজাবেন, এগুলো জানতে হবে। এবং কোন এফেক্টটা কোথায় দিবেন, ট্রানজিশন গুলি কি দিবেন, সবই তো জানতে হবে আপনাকে। তার মানে এগুলো না জেনে আপনি আসলে পারবেন না, এই জিনিসটা ফিল্ম স্কুলে শেখাবে আপনাকে। কিন্তু উনি বলতেছে যে সিনেমার এই যে কারিগরি জিনিসগুলো, এগুলোর বাইরে আমাদের দরকারটা আসলে কোথায়, কি জিনিসটা দরকার? আমাদের দরকার হইলো সত্যিকার অতর ফিল্ম মেকিং। অতর ফিল্ম মেকিং, অতর জিনিসটা কি এখানে? অতর শব্দটা আসছে অথার থেকে, মানে লেখক শব্দ। অতরের মূল শব্দটা অথার। অথর যেটা বলে ইংরেজিতে, এটা ফ্রেঞ্চ শব্দ অতর। অতর হলো ফ্রেঞ্চ শব্দ, এটা ইংরেজিতে অথার। অথরের বাংলা যদি করেন তাহলে লেখক। হ্যাঁ, মানে লেখকের সিনেমা, মানে যে গল্পটা লিখবে তার হাতে থাকবে সিনেমাটা, অন্য কারো হাতে সিনেমাটা যাবে না। সিনেমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিনেমাটা যখনই আপনি শুটিং করতে যান সেইটা আর আপনার লেখকের সিনেমা থাকে না, সেটা হয়ে যায় অভিনেতার সিনেমা,
সেটা হয়ে যায় কখনো কস্টিউম ডিজাইনারের সিনেমা, কখনো হয়ে যায় মেকআপ ম্যানের সিনেমা, কখনো হয়ে যায় ডান্সারের সিনেমা, কখনো হলো ফাইট ডিরেক্টরের সিনেমা। এইরকম নানা ধরনের লোকজন যখন ইনপুট দিতে থাকে তখন সেটা সিনেমাটা নষ্ট হতে শুরু করে। মানে সেই লেখক যে গল্পটা কল্পনা করেছেন তার কল্পনার সঙ্গে মিলে না, কল্পনা থেকে বেরিয়ে যায়। এবং সিনেমার সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এইটা, যে আপনি আপনার কল্পনার শক্তি দিয়ে যেইটা ভাবছিলেন, যেই দৃশ্যগুলি ভাবছিলেন, যেই শব্দগুলি ভাবছিলেন, ঠিকঠাক মতো সেইটা শেষ পর্যন্ত দর্শককে দেখাতে পারছেন কিনা। তাহলে অতর সিনেমা তখনই হবে যখন এই টেকনিক্যাল বিষয়কে একদম পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে নিজের, যে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আমি এই শটটাই নিব, আমি এবারে। এই জন্য দেখবেন যে সত্যজিৎ রায়ের জীবনে যদি পড়েন দেখবেন যে উনি প্রথমে চিত্রনাট্য লিখতেন, তারপরে উনি শুরু করলেন ক্যামেরা চালানো। এক সময় উনি নিজেই ক্যামেরা চালাইতেন, তারপরে এক সময় উনি এডিটিং করতে শুরু করলেন এবং মিউজিকও উনি করলেন, কিন্তু উনি নিজেই মিউজিক করতে শুরু করলেন। এবং এই যে এই জিনিস, এতগুলি জিনিস উনি কেন করতেন? সহজ উত্তর হচ্ছে উনি অতর সিনেমাটা বানাইতে চাচ্ছিলেন। মানে উনি চাচ্ছিলেন যে সমস্ত কিছু ওনার মতো হোক, অন্য আরেকজনের মাতাব্বরি উনি চাচ্ছিলেন না। এবং এইটা যে কোনো অতর মুভি মেকার তারা এটা চায় যে আমার ছবিটা আমার মতো হবে, আমার গল্পটা আমার মতো করেই বলবো, আরেকজনের মতো করে আমি বলবো না। হুম। এই কথাটা উনি বলতেছে যে কারিগরি দিকগুলি শেখানো যায়, কিন্তু কারিগরি দিকগুলির বাইরে গিয়ে যখন আপনি অতর সিনেমা বানাবেন সেটার সম্ভাবনা বাড়াচ্ছে কে? বাড়াচ্ছে হলো এই ডিজিটাল মিডিয়া। আসলেই তাই। আপনি এখন একটা আইফোন থাকলেই আপনি আইফোনে শুট করতে পারবেন, আপনি আইফোনে এডিট করতে পারবেন, আপনি আইফোন থেকেই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারবেন একদম সোজা। আপনার কারো কাছে যাওয়া লাগবে না। এমনকি উনি এটা বলেন নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন দেখতেছি কি, এআই প্রযুক্তি আসার ফলে আপনার ক্যামেরাও লাগবে না। আপনি এখন যে কোনো জিনিস কল্পনা করতে পারতেছেন, এআই কে বলবেন যে এটা ছবি বানা দাও, এআই ওটা ছবি বানিয়ে দিচ্ছে। ওটা এআই কে বলতেছেন আপনি ভিডিও বানা দাও, ওটা ভিডিও বানিয়ে দিচ্ছে। এবং আমি এআই এআই এর সিনেমা একটা শর্ট ফিল্ম, মানে এআই দ্বারা নির্মিত প্রথম সিনেমা রিলিজ হয়েছে। সিনেমাটা দেখাবো আপনাদের এক সময়। পুরো এআই দ্বারা নির্মিত, এবং এআই দ্বারা যেটা করা সম্ভব, যে এআই দিয়ে আপনি ইচ্ছা করলে স্ক্রিপ্ট রাইটিং করতে পারবেন, এআই দিয়ে আপনি স্টিল মানে কম্পোজিশন গুলি করতে পারবেন, সেটা ভিডিও আকারে করতে, এডিট করতে পারবেন, সব এআই দিয়ে করতে পারবেন। হুম। মানে এআই আপনাকে একেবারেই মানে নিজের আপনি একলা একলা একটা সিনেমা বানাতে পারবেন, এমন দুনিয়া আসতেছে সামনে। এবং সেটার জন্য শুধু শুধু থাকতে হবে কি, শুধু থাকতে হবে যে আপনার গল্প বলার মতো সৃজনশীল ক্ষমতা। আপনার যদি মাথাটা পাকা থাকে, আপনার যদি আসলেই মানে গল্প বলার মতো ক্ষমতা আপনার মাথা ভর্তি থাকে, তাহলে আপনাকে আটকানোর ক্ষমতা কারো নাই। মানে আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের সিনেমা বানিয়ে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে এআই তো একটা টেকনিক্যাল বিষয়, সমস্যাটা হলো ওইটাই যে আপনাকে শিখতে হবে। হুম। আমরা বরং প্রবন্ধে যাই। সেই অর্থে পৃথিবীতে অত বেশি ভালো সাহিত্যিক ছিলেন না যত বেশি কলম ছিল। এটাও যদি ক্যামেরা কেনা বা পরিচালনা করা, কলম কেনা এবং লেখার মতো সহজ হয়ে যায়, সুলভ ও সহজলভ্য ডিজিটাল ক্যামেরা কি সৃজনশীল চলচ্চিত্র পরিচালকের উপস্থিতি কমিয়ে দেবে? উনি একটা আশঙ্কা করছে যে ওতে করে কি অনেক বেশি সিনেমা তৈরি হবে এবং সৃজনশীল যারা আসলে ভালো ভালো সিনেমা কি কমে যাবে, মানে মানে খারাপ সিনেমা বেশি হবে। আসলেই তাই। মানে সিনেমা যত সহজলভ্য হয়েছে সেই অর্থে তত ভালো সিনেমা তো হয় নাই। বরং যেটা হয়েছে যে সিনেমা অনেক হয়েছে, তার মধ্যে কিন্তু অল্প সিনেমাই ভালো সিনেমা আমরা বলতে পারি। আহ, অল্প কিছু সিনেমাকে আমরা ভালো সিনেমা বলতে পারি। আচ্ছা, তারপরে উনি আরেকটা জিনিস বলছে, আপনারা জানেন কিনা জিনিসটা, যেমন একটা এই যে যদি এর সকল গণতান্ত্রিক মানসিকতাকে অবজ্ঞা করে ইটালির নিউ রিয়ালিজম বা নব্য নব্য বাস্তববাদ সিনেমার কারিগরি দুর্বলতা পাশ কাটিয়ে নির্মিত না হতো, প্রতিদিন প্রদর্শিত না হতো নিয়মতান্ত্রিক বাস্তবতা, আজ এই আন্দোলন যার ডগমা 95 পুরো সুবিধা নিত এইসব কারিগরি উন্নতির এমন জায়গায় পৌঁছাতো যা ইটালিয়ান নব্য বাস্তবতা পৌঁছাতে।
আচ্ছা, ডগমা 95 হলো একটা আন্দোলন সিনেমার। এটার মূল জায়গাটা ঢুকে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন সহজে জিনিসটা আসলে কি। এইটা এই এই যে এই দুইজন, হ্যাঁ, লার্স ভন ট্রায়ার এবং থমাস ভিনটেগবার্গ, এই দুইজন ডেনিশ চিত্র পরিচালক, এই দুজন একটা ঘোষণা করেন, ডগমা 95 মুভমেন্ট ঘোষণা করেন, হ্যাঁ। এবং সেইটা গোলস অ্যান্ড রুলস, এখানে ওনারা 10টা রুল ঘোষণা করছে। হ্যাঁ, 10টা রুলের প্রথম রুল হলো শুটিং মাস্ট বি ডান অন লোকেশন, মানে একটা বাইরে একটা লোকেশনে শুটিং হইতে হবে। ওনারা একটা নিয়ম কানুন ঘোষণা করছে, এটা একটা আন্দোলন একটা। কিন্তু the sound must never be produced apart from the image, vice versa. Music must not be used unless it occurs where the, মানে আপনি এটা সাউন্ডটা আলাদা আলাদা নিবেন না, সাউন্ড সঙ্গে সঙ্গে নিবেন, এবং মিউজিক পারতপক্ষে লাগাবেন না। দ্য ক্যামেরা মাস্ট বি হ্যান্ডেলড, মানে হাত থাকবে ক্যামেরা। এনি মুভমেন্ট অর ইমোবিলিটি অ্যাটেইনেবল ইন দ্য হ্যান্ড ইজ পারমিটেড। যেমনি খুশি তেমনি ক্যামেরা চালান, কোনো সমস্যা নাই। দ্য ফিল্ম মাস্ট বি ইন কালার। হ্যাঁ, এখানে ফিল্মের কথা, কারণ 95-এ ঘোষণা করছে, এটা ফিল্মের কথা বলা হচ্ছে। এখন হলো ডিজিটাল বলতো আর কি। স্পেশাল লাইটিং ইজ নট অ্যাকসেপ্টেড, কোনো স্পেশাল লাইটিং হবে না, হ্যাঁ। আচ্ছা, অপটিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল্টার আর ফরবিডেন, মানে কোনো ধরনের এফেক্ট টেফেক্ট দিবে না। অপটিক্যাল ওয়ার্ক মানে এফেক্টের কথা বলছে। দ্য ফিল্ম মাস্ট বি কন্টেইন সুপারফিশিয়াল অ্যাকশন, মার্ডার, উইপেন এটসেট্রা মাস্ট নট অকার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে এই সব সুপারফিশিয়াল কোনো অ্যাকশন থাকবে না। টেম্পোরাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল অ্যালাইনেশন আর ফরবিডেন। দ্যাট ইজ নট সে দ্যাট দ্য ফিল্ম টেক প্লেস হেয়ার অ্যান্ড নাও। আচ্ছা, ঠিক আছে। মানে এমন না যে এটা কোথাকার সিনেমা এইরকম, মানে মনে বোঝা যাচ্ছে না, এমন হবে না, বোঝা যাবে যে কোথাকার সিনেমা। জনরা মুভিজ আর নট অ্যাকসেপ্টেবল। এই যে জনরা, আমরা যে জনরা, আমরা কি করি, আমরা যখনই কোনো গল্প লিখতে যাই জিজ্ঞেস করি এটা কোন জনরা হবে ভাই, এটা কি অ্যাকশন, এটা কি হরর, এটা কি থ্রিলার, ওরা হবে না। হুম। এবং ফিল্ম ফরম্যাট মাস্ট বি একাডেমি 35 mm, হ্যাঁ, 35 mm ফিল্ম থাকতে হবে। এবং দ্য ডাইরেক্টর মাস্ট নট বি ক্রেডিটেড, এটা সবচেয়ে মজার, যে ওখানে ডাইরেক্টরের নাম থাকবে না, মানে ওর ক্রেডিট দেওয়া হবে না, কারণ এটা একটা টিম ওয়ার্ক। তো মোটামুটি এই ছিল ডগমা আন্দোলন। হ্যাঁ, তো ডগমা আন্দোলনের কথা উনি বলতেছে যে এইরকম আন্দোলন হয়েছিল এবং সিনেমাটা শেষ পর্যন্ত, মানে ডগমা আন্দোলনের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো 10 নম্বর রুলটা, যেটা যে ডিরেক্টরের কোনো ক্রেডিট থাকবে না। হ্যাঁ, কেন বলছে, কারণ ওখানে তো আসলে ফিল্মটা বানাচ্ছে একটা পুরো টিম মিলে। এবং ডগমা আন্দোলনের ওটা অনেকগুলি সিনেমা আপনারা এই এই পেজটা, ডগমা লিখে এই পেজটার মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলি সিনেমার নাম আছে। আমি একটু নামগুলিও দেখাই। ডগমা সিনেমার একটা বৈশিষ্ট্য হলো যে লো বাজেট ফিল্ম। হ্যাঁ, এটা হলো, দাঁড়ান এখানে কই গেল সিনেমা, এই যে 550D দিয়ে সিনেমা বানাইছে, ক্যানন দিয়া, এই যে এই ক্যামেরা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ওইটা হইলো সিনেমার নামগুলো আছে। আচ্ছা, দাঁড়ান। এবং এই যে ডগমা, ডগমা 1, 2, এই যে এই সিনেমাগুলো, বাস্টন, তারপরে এই যে দ্য ইডিয়েট, হ্যাঁ, এই রকম, এইগুলো সব ডগমা সিনেমা আর কি, এই আন্দোলনের ফল এই সিনেমাগুলো। হ্যাঁ, তো এইটা সম্পর্কে উনি এখানে উল্লেখ করছে কেন, এইটা মানে আসলে এই কারিগরি জিনিসগুলোকে অস্বীকার করার সিনেমা আসলে, ঠিক আছে না। মানে এই সিনেমা, এই আন্দোলনটা, এই সিনেমার যে কারিগরি ইয়েগুলো, মানে সিনেমা যে অনেক বড় বিষয়, এই জায়গাটা অস্বীকার করে ডগমা আন্দোলন, তাই না। তারপরে আমরা একটু সামনে দিকে যাই। আমি বিশ্বাস করি সিনেমার সামাজিক মানবিকতার প্রকৃতি থেকে সবচেয়ে বেশি উপকৃত, এবং এটিতে খুব সহজেই অস্বীকার করা যাবে না। নতুবা টেকনোলজির সুবিধা খুব দ্রুত আমাদের সামগ্রিক চরিত্র বদলে দিবে। আজ বেশিরভাগ লোকেরা তাদের বাড়িতে কফি এবং কফি মেকার রাখে।
মানে আপনার এই ক্যামেরা যত সহজ হবে সব বাড়িতেই দেখা যাবে ক্যামেরা থাকবে, সেই কথাটা উনি বলতেছে যে এখনকার সব বাড়িতেই পাওয়া যায়। ভবিষ্যতে ডিজিটাল বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হবে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারানো কিছু দেশে, বিশেষ করে পূর্বে, এবং অন্যদের পুঁজির বাজার নিয়ন্ত্রণ হারানো, বিশেষ করে পশ্চিমে। হ্যাঁ, যে কথাটা দিয়ে প্রথমে শুরু করছিল প্রবন্ধটা, ওই কথাটা এখন আসতেছে যে ভবিষ্যতে কি ঘটবে, এই রাজনৈতিক নিয়ন্ত্রণ করা যাবে না। যেমন এখন ধরেন অনেক সিনেমাই আপনি ইচ্ছা করলেই আপনি ওটিটি দিয়ে দিতে পারবেন, মানে সেন্সর টেন্সর কিছু না করে ওটিটি চালাই দিতে পারবেন। এবং সেটা আপনি যদি বিদেশে থাকেন তাহলে তো আপনাকে ধরা সম্ভবই না। যদি আপনি বাংলা সিনেমা একটা বানান এবং আপনি বাস করেন অন্য দেশে, আপনি একটা অনলাইনে সিনেমা রিলিজ করে দিলে আপনাকে পাবে কিভাবে? এটা সম্ভব না, আপনাকে ধরে ফেলা সম্ভব না, বা নিয়ন্ত্রণ করা সম্ভব না। অনলাইন নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ, করা যায় না প্রায়। হুম। তো সেক্ষেত্রে এবং পশ্চিমা দেশগুলি পুঁজির নিয়ন্ত্রণ হবে কেমনে? কারণ আপনার হাতে যদি একটা ডিজিটাল ক্যামেরা থাকে, অথবা আপনি যদি আইফোন দিয়ে একটা সিনেমা হন, আইফোন দিয়ে প্রচুর সিনেমা হয়। এবং আপনি জানেন কিনা যে আইফোনের সিনেমা নিয়ে, শুধুমাত্র আইফোনে বানানো সিনেমা দিয়ে চলচ্চিত্র উৎসব হয় এখন, শুধু আইফোনের সিনেমা দিয়ে হয় এরকম চলচ্চিত্র উৎসব। এবং আপনারা যদি ফিল্ম ফ্রি হয়ে ঢুকেন পাবেন যে আইফোন দিয়ে বানানো সিনেমা, এটার উৎসব। হ্যাঁ, এটা আছে। তার মানে এটা সম্ভব এখন, এবং এটা হয়ে গেছে এখন, তাই না? তাহলে পুঁজি ছাড়াও সিনেমা বানানো সম্ভব। অন্যদিকে সমান গুরুত্বপূর্ণ ডিজিটাল আন্দোলনের ফলাফল পৃথিবীর কম উন্নতর অংশের লোকজন সিনেমাকে শিল্প মাধ্যমের অংশ হিসেবে গ্রহণ করা ভুলে যাবে। আচ্ছা, এই যে সিনেমা যে আমাদের দেশে আসলো, আমরা আমরা সিনেমা বানাইতে যখন গেলাম, ভারতবর্ষে যখন প্রথম সিনেমা শুরু হলো, হ্যাঁ, ধরেন রাজা সাহেব ফালকে, বোম্বে ইন্ডাস্ট্রি যার হাত ধরে হইলো। এখন এই যে এরা যে ইন্ডাস্ট্রি করলো, এদের প্রথম দিকে সিনেমাগুলো দেখেন, এদের প্রথম দিকে সিনেমাগুলো হলিউডের সিনেমার নকল। বা আপনার যদি হলিউডের যে সিনেমাগুলি যদি দেখেন, সেগুলো দেখবেন যে ফরাসি সিনেমাগুলির নকল। এখন এই প্রভাবগুলি কেন? প্রভাবগুলি হচ্ছে যে প্রথম ইন্ডাস্ট্রি যারা করলো তাদের প্রভাবটা পরের ইন্ডাস্ট্রি যারা করলো তাদের উপরে রয়ে গেল। মানে প্রভাব থেকে বেরোয় যাওয়া তো সহজ না। আপনি ধরেন এখনো মানুষজন যারা পৃথিবীর সারা দুনিয়াতে যারা সিনেমা বানায়, তারা তো সবচেয়ে বেশি সিনেমা কোন দেশের সিনেমা দেখে? নিঃসন্দেহে হলিউডের সিনেমা বেশি দেখে। যারা সিনেমা প্রেমী তারা হলিউডের সিনেমা সবচেয়ে বেশি দেখে এখনো। তারপরে আমাদের দেশের মানুষ হয়তো হিন্দি সিনেমা আমরা প্রচুর দেখি, বা এখন আমরা এই সাউথ ইন্ডিয়ান মুভি দেখি। তার মানে আমরা কিন্তু এই সিনেমাগুলি দেখে প্রভাবিত হই, এবং আমরা যখন নিজেরা সিনেমা বানাতে যাই তখন এই সিনেমাগুলিতে কপি করতে শুরু করি। তার মানে উনি বলতেছে যে এই অনুন্নত অংশের মানুষজন তারা তাদের মতো করে সিনেমা বানানো ভুলে যাবে। কেন? কারণ উন্নত অংশের সিনেমাগুলি খুব দ্রুত আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাবো। এটা একটা সমস্যা হবে। আচ্ছা, আরেকটা কি বলতেছে, এখন সিনেমার ইতিহাস 100 বছর বছর হতে চললো। হ্যাঁ, ক্ষমতার অগণতান্ত্রিক এবং অন্যায্য সম্পর্ক এই সত্য প্রকাশ করে যে পুরো আফ্রিকা থেকে একটি সিনেমাও এবছর কানে দেখানো হলো না। আফ্রিকার কি কিছুই বলার নাই? আফ্রিকানরা কি ভিজুয়াল মাধ্যমে নিজেদের প্রকাশ করতে অক্ষম? এই এই একটা প্রশ্ন, যে সব অঞ্চলের মানুষ কেন সিনেমা বানাতে পারে না? প্রথম কথা হচ্ছে যে পুঁজির সমস্যা তো অবশ্যই আছে। আরেকটা হচ্ছে যে ওই যে রাজনৈতিক কারণ, তাদের বলার ক্ষমতা নাই এই জন্য। আমরা একটু সামনে যাই। যখন অনেক বেশি বই ছিল না, লোকজন ধরে নিত যা লেখা আছে তা অমোঘ সত্য, এবং যদি কোনো বই প্রত্যন্ত কোনো গ্রামে পাওয়া যেত তাহলে তারা ধরে নিত স্বর্গীয় সূত্রে প্রাপ্য হিসেবে। মানে অতীতকালে, অনেক পুরনো সময় একটা বই লেখা মানে মারাত্মক ব্যাপার। তখন শুধু ধর্মীয় বই লেখা হইতো, এবং মানুষজন মনে করতো যে এটা ঈশ্বরের কাছ থেকে আসা জিনিস। হুম। যখন বই সহজলভ্য হলো সম্পূর্ণ এবং ভীতিকর এই ধারণা ভেঙে গেল, এবং জাগতিক পরিচালকরা তাদের স্বর্গীয় গ্রহণযোগ্যতা হারিয়ে ফেললো। মানে একটা জিনিস যখন অ্যাভেলেবেল হয়ে যায়, বই অনেক হইলো, এখন মানুষের ঘরে ঘরে বই, এবং মানুষ এখন আর বইকে আর অত মানে স্বর্গীয় জিনিস এটা একেবারে
সাংঘাতিক ব্যাপার, এরকম এখন আর মানুষ কি মনে করে? না, করে না। কারণ বই এখন খুবই সহজলভ্য। তো সিনেমাও, মানে সিনেমা এরকম হবে যে সিনেমা দেখার মানুষ যখন প্রথম সিনেমা দেখছে ভয় পেয়ে গেছে। ধরেন এই অ্যারাইভেল অফ দ্য ট্রেন দেখছে, ট্রেন দেখে মানুষ পালাই গেছে ভয় চোটে। ওরে বাবা, এটা কি ভয়ঙ্কর জিনিস! প্রচলিত সিনেমাটিক দর্শন যা প্রথম বিশ্ব তৃতীয় বিশ্বের উপর চাপিয়ে দিয়েছে, কিছুক্ষণ আগে যেটা বললাম, আফ্রিকাকে আফ্রিকানদের অবস্থান থেকে না দেখে দেখা হচ্ছে ফরাসি দৃষ্টিভঙ্গি থেকে, নতুবা আমেরিকান বা ফরাসিরা আফ্রিকার অবস্থান থেকে দেখছে না। ডিজিটাল বিপ্লব এই অসমতাকে সরিয়ে দেবে, প্রথম বিশ্ব বাকি বিশ্বকে নিজের মতো করে দেখানোর কর্তৃত্ব হারাবে। এই যে আমেরিকানরা পৃথিবীতে যা মনে করে আমরাও তাই মনে করি, বা ইউরোপীয়রা পৃথিবীতে যা মনে করে আমরাও তাই মনে করি, এই যে একচ্ছত্র ক্ষমতা, মানে ওরাই চিন্তা করতে পারে, ওরাই ভাবতে পারে, বা ওদেরই সবকিছু, বা সিনেমাতে ওদেরই ওস্তাদি আছে, আমরা কিছুই পারি না, এই জিনিসটা ডিজিটাল মিডিয়া এসে ভেঙে দিবে। কারণ সিনেমা বেশি হবে, প্রযুক্তি সহজ হবে, এটা উনি ভবিষ্যৎবাণী করতেছে। আসলে সত্যি সত্যি ঘটনা তো সত্যি। একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে, কোন চলচ্চিত্র হিসেবে আমি শুধুমাত্র একজন ইরানি হিসেবে যোগ দেই না, আমি বিশ্বের নাগরিক। কারণ এখন পৃথিবীতে নাগরিকত্ব শুধুমাত্র ইট এবং বাড়ির সীমানা দিয়ে সংজ্ঞায়িত হয় না, অথবা সংবাদপত্রের ছাপানো অক্ষর, কিন্তু সামষ্টিক প্রযুক্তির একটি ব্যয়বহুল ভিজুয়াল শব্দভাণ্ডার। মানে এখনকার এই ইন্টারনেটের কথা বলতেছ নি, যে এখনকার দুনিয়ায় কোনো মানুষই আর একক দেশের মধ্যে থাকে না। আসলেই তাই। ধরেন আমরা এখানে যে কথা বলছি, এই গ্রুপেই দাদা, এই যে বিশ্বজিৎ দাস কলকাতা, দাদা কলকাতা থেকে এখানে জয়েন করে বসে আছে, প্রযুক্তির কারণেই, তাই না? তার মানে এই যে প্রযুক্তি, তার মানে হলো আপনি এক দেশে সীমাবদ্ধ থাকছেন না, আপনি বিশ্ব নাগরিক। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আগে পত্রিকা যেটা ছিল, পত্রিকা ছিল কাগজে ছাপানো, এখন আমরা অনলাইনে পত্রিকা দেখছি, এবং উনি বলতেছে এটা ভিজুয়াল শব্দ ভান্ডার। মানে আমরা সারা দুনিয়া থেকে যখন খুশি তখন এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এটা ডিজিটাল মিডিয়ার একটা সুবিধা। তাহলে এখন উনি মানে প্রবন্ধ শেষ করছেন কি বলে, এই সমাপনী উপসংহার এটা হলে, আচ্ছা কি, আমার মনে হচ্ছে এই বড় আলোচনা সভায় সমবেত হওয়া টেকনো আতঙ্কের প্রেরণা এবং যৌথভাবে রোগ নিরাময় করে এই টেকনো আতঙ্ক দূর করা, যেখানে আমি বিশ্বাস করি আমাদের বিবেচনা করা উচিত টেকনোলজির জন্য প্রথাগত সব যাত্রা আয়োজনে। হ্যাঁ, মানে আগের টেকনোলজির সব যাত্রা আয়োজন করা উচিত। টেকনোলজি এখন এত উন্নতি করেছে যে এটি আর টেকনোলজিক্যাল নেই। ডিজিটাল ক্যামেরা পরিচালনার জন্য আমাদের প্রত্যেকের এই বিষয়ে মাস্টার হওয়ার প্রয়োজন নেই, যেখানে এটি অন্ধকার ঘরের মধ্যে জ্যাকেটের বোতাম খোলার মতো বিষয়। আসলে এটা করতে আমাদের অনেক বেশি কারিগরি সক্ষমতার প্রয়োজন নেই। এই সমাপনী উপসংহার এটা হলে খুব ভালো হয় যে ডিজিটাল বিপ্লবের পর আমরা আমাদের টেকনোফোবিয়াকে সমূলে নিশ্চিহ্ন করব। মানে ধরেন এখন 5 বছরের বাচ্চার হাতে দেখবেন একটা এই স্মার্টফোন। হুম, স্মার্টফোনে সে ইউটিউবে সমানে ভিডিও দেখতেছে, এটা খুব কমন দৃশ্য সব বাড়িতে। তার মানে এই যে টেকনোলজির যে ভয়, এটা নাই এখন আর মানুষের। সবাই টেকনোলজি হাতের কাছে মানুষের। এবং এইখানে শেষ করছে একেবারে একটা গল্প দিয়ে। হুম, গল্পটা আমরা জানি, তারপরে পড়ি। আমাদের বিখ্যাত কবি মহাত্মা রুমির একটি গল্প আছে। একদা এক ব্যাকরণবিদ জাহাজে করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছেন। শান্ত এবং সৌম্য সাগর দেখে জাহাজের ক্যাপ্টেনের সাথে আলাপচারিতায় তাকে জিজ্ঞেস করেন যে সে বাক্য গঠন এবং অঙ্গ সংস্থান বিদ্যা সম্পর্কে কিছু জানে কিনা। ক্যাপ্টেনের জবাব আসে, না, ব্যাকরণবিদের গর্বিত উচ্চারণ তোমার জীবনের অর্ধেকটাই নষ্ট। ঘটনাক্রমে কিছুক্ষণ পর মধ্যসাগরের জাহাজটি ঝড়ের কবলে পড়ে। তুমি কি সাঁতার জানো? ক্যাপ্টেন ব্যাকরণবিদকে জিজ্ঞেস করে। উত্তর আসে, না। ক্যাপ্টেন বলে, তাহলে তোমার পুরো জীবনটাই নষ্ট। আমরা এই গল্পটা কৌতুক হিসেবেও জানি, আবার এই গল্পটা সম্ভবত জীবনানন্দ দাশের কোনো একটা বইয়ে আছে এটা গল্পটা, অথবা বাঙালির হাসির গল্প নামে মনে একটা বই লিখছিল জসিমউদ্দিন, ওটাতে মনে আছে এই গল্পটা। হ্যাঁ, তো এটা দেখেন ইরানে, এই গল্পটা ইরানে আছে রুমির গল্প হিসেবে। 20 বছর আগে কেউ চলচ্চিত্র নির্মাণের জগতে আসতে চাইলে তাকে জিজ্ঞাসা করা হতো যে
সে কারিগরি বিষয়ে ওয়াকিবহাল কিনা। যদি সে না জানতো তাহলে তাকে বলা হতো শিল্পের অর্ধেক বিষয়ে সে অজ্ঞাত। মানে আপনি যদি ক্যামেরা চালাইতে না পারেন, এডিটিং না বুঝেন, সাউন্ড না বুঝেন, টেকনিক্যাল বিষয়গুলো না বুঝেন, তাহলে আপনি অর্ধেক, ওই গল্পের মতোই, যে তুমি তো অর্ধেকটাই গেছে। 20 বছর পরে তাকে শুধু একটি প্রশ্নেরই উত্তর দিতে হবে যে সে শিল্প সৃষ্টি করতে জানে কি না। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে এমন একটা সময় আসতেছে যে আপনি টেকনিক্যালি আপনার এত কিছু জানতে হবে না। আপনার যেই জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে আপনি আসলে শিল্পী কিনা, আপনি আসলে শিল্পী হিসেবে সৃষ্টি করতে পারেন কিনা, সেটি আপনার মূল ক্ষমতা। আপনার সৃজনশীলতা আছে কিনা, আপনি আসলে যেটা বলতে চান সেটা বলতে পারেন কিনা, বলার সক্ষমতা আপনার আছে কিনা। যদি সেটা থাকে তাহলে আপনাকে দিয়ে সিনেমা নির্মাণ হবে। মোটামুটি এই হচ্ছে আলোচনা। আমরা আসলে প্রবন্ধটা শেষ এখানেই।